কুমিল্লায় ৫ জন সহ ১০ জেলায় বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জনই ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন। মৃত্যুর তালিকায় রয়েছে ৪ শিক্ষার্থীও। এদিকে চাঁদপুরে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মারা গেছেন এক নারী। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সোমবার সকাল থেকে। মেঘাচ্ছন্ন আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি, কোথাও কোথাও হচ্ছে বজ্রপাত। কুমিল্লার বড়ুরায় মেঘলা আকাশে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল স্কুল শিক্ষার্থী ফাহাদ ও সাইমন। হঠাৎ বজ্রপাতে ঝলসে যায় তাদের শরীর। হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি। বজ্রপাতের পরে আমার এক বাগিনা সিকুর দিয়ে গেছে, কখনো কোনোটা মারা গেছে। এর পথে এই যে সুরসি পাত্র ওলার মধ্যে গেছে যাই নাতি। অন্যদিকে মুরাদনগর ও দেবিদ্বারে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন আরও ৩ জন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান ইন্দ্রজিৎ দাস ও স্বাধীন মিয়া। প্রাকৃতিক এই দুর্যোগে মিঠামইনে ধান মাড়াইয়ের সময় মারা গেছেন ফুলেসা বেগম। কটিয়াদিতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে শাহজাহান মিয়ার। খের কুটা বন জমাইতে গিয়া বাড়ির পাশে মাঠের মাঝে গিয়েছিল, এই সময় বজ্রপাত পড়িয়া উনি মারা যায়। নেত্রকোনার কলমাকান্দা ও মদন উপজেলায় 2 জন, সুনামগঞ্জের সাল্লা, হবিগঞ্জের বানিয়াচং, মৌলভীবাজারের বড়লেখা, নোয়াখালীর সোনাইমুড়ি, যশোরের সারসা ও খুলনার রূপসায় বজ্রপাতে 1 জন করে মারা গেছেন। অন্যদিকে চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত মানচিত্রে। সোমবার বজ্রপাতে কুমিল্লায় 5 জন সহ 10 জেলার মৃত্যু হয়েছে 18 জনের। দেশে প্রতি বছরই বাড়ছে বজ্রপাতের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর হার। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি সহ নানা কারণে বাড়ছে বজ্রপাতের হার, সামনে যার ঝুঁকি আরও বেশি। গত 10 বছরে বজ্রপাতে সারা দেশের মৃত্যু হয়েছে অন্তত 3078 জনের। নিহতদের 70 ভাগই কৃষক, 14 ভাগ পথচারী, জেলে 13 ভাগ এবং অন্যান্য 3 ভাগ। দেশে বজ্রপাত প্রবণ এলাকার পরিধিও বাড়ছে। বর্তমানে দেশের 16টি জেলা বেশি বজ্রপাত প্রবণ হিসেবে চিহ্নিত। গবেষকরা বলছেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে গড়ে 12% বেশি বাড়ে বজ্রপাত। দেশে গত 14 বছরে তাপমাত্রা বেড়েছে কয়েক ডিগ্রি, ফলে কয়েক বছর ধরে ঝড় বৃষ্টি ছাড়াও বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরোধক যন্ত্র লাইটনিং অ্যারেস্টার স্থাপন করেছে সরকার, কিন্তু অভাব রয়েছে সচেতনতার, যা না বাড়লে মৃত্যুহার কমানো সম্ভব নয়। 2016 সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ। আজ আলোচনা করব বজ্রপাতে ঝরছে প্রাণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় প্রসঙ্গ নিয়ে। আলোচনায় যুক্ত আছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর আঞ্জুম তাসনুভা। ডক্টর আঞ্জুম তাসনুভা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব যে গত সোমবারে বজ্রপাতে 10 জেলায় 18 জনের মৃত্যু হয়েছে, খুবই অ্যালার্মিং। দিন দিন এই যে বজ্রপাত বাড়ছে, কেন বাড়ছে এটা একটু আপনার কাছে শুনবো। কি ধরনের পরিবর্তনের কারণে এই যে মেঘলা আবহাওয়াতেও বজ্রপাত হচ্ছে এবং মানুষ হতবাক হয়ে যাচ্ছে? আসলে বিষয়টা হচ্ছে এশিয়ার যে দেশগুলো আছে তার মধ্যে বাংলাদেশে বজ্রপাতের সম্ভাবনা এবং প্রবণতা সবচেয়ে বেশি। তা বাংলাদেশে বজ্রপাতের এই মূল কারণটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। যেহেতু আমরা জানি যে আমাদের একপাশে বঙ্গোপসাগর এবং তারপরেই ভারত মহাসাগর এবং অন্য পাশে আছে, উত্তরে আছে পাহাড়ি এলাকা, একটু দূরে হিমালয়। তো শীতের শেষে যেটা হয়, অ্যাকচুয়ালি বঙ্গোপসাগর থেকে ওয়ার্ম ময়েস্ট যে এয়ার সেটা আসে এবং অপরদিকে হিমালয়ের দিক থেকে আসে ঠান্ডা এবং শুষ্ক বাতাস। এই দুটা বাতাস যখন একসাথে মিশে সেখানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এবং এই অস্থিতিশীল অবস্থাটাকে কেন্দ্র করেই মেঘ তৈরি হয়। মেঘের মধ্যে তৈরি হয় ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ, এবং যেটার ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের গঠন এবং তার পরিবহনটাই ফলে আসলে বজ্রপাতটা হয়।
আমরা যতদূর জানি, এবং একটি মেঘের সাথে অপর একটি মেঘের সংঘর্ষের কারণে বৈদ্যুতিক তরঙ্গ মাটিতে নেমে আসে এবং কাছাকাছি যে জিনিসটা পায় তার উপরই সেটা আঘাত হানে। তা এটা হচ্ছে আমি যেটা বললাম, এটা আসলে ভৌগোলিক কারণ। এর সাথে এখন যেটা সবচেয়ে বেশি অ্যালার্মিং সেটা হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর এই তাপমাত্রা বাড়ার সাথে বজ্রপাতের একটা মানে খুবই একটা ক্লোজ রিলেশন আছে। এখানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে যে 10% অথবা কোনো কোনো গবেষণায় দেখা গিয়েছে যে 12% সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা কিন্তু এবার এপ্রিলের শুরুতে কিংবা মার্চের শেষেই যেটা দেখেছি তাপমাত্রা বৃদ্ধি, এবং সেটা আমরা সবাই অনুভবও করেছি। তো এরই একটা বৈরী ফলাফল এখন আমরা প্রকৃতিতে দেখতে পাচ্ছি, যেটা শিকার গতকালকের এই 18টা প্রাণ, যেটা আর কি হঠাৎ করেই এইরকম একটা অস্থিরতার মধ্যে পড়া গেল, এবং যেখানে খুব বেশি ঘন কালো মেঘেও দেখা যায়নি, কিন্তু বজ্রপাত হয়েছে এবং প্রাণও ঝরেছে। এই বিষয়টা আসলে, আর আমাদের বাংলাদেশে যে মৃত্যুর ঘটনাটা, এটা অনেক বেশি ঘটে কারণ আমরা খোলা অঞ্চলে অনেক বেশি কাজ করতে অভ্যস্ত। এটা যেমন একটা বিষয়, কৃষিকাজের বিষয়টা তো আছেই। গতকালকে জরিপেও দেখা যাবে কৃষক সম্প্রদায় কিংবা কৃষক ফার্মার কমিউনিটি বেশি প্রাণ হারিয়েছে। জি জি। এবং হচ্ছে আর তার সাথে তো অসচেতনতা আছেই। এটা নিয়ে শুনবো, তার আগে একটু আপনার কাছে জানতে চাই, মানে একেবারেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা আসে যে ঝড় নাই, বৃষ্টি নাই, আকাশ একটু মেঘলা, এর মধ্যে কেন বজ্রপাত হচ্ছে? তাহলে আমি সতর্ক হব কিভাবে? জি, এই বিষয়টা, এটা বিগত বছরের তুলনায় এই বছর আমরা এটা বেশি দেখছি। এই বছর ফার্স্ট এটা, মানে আমরা গতকালকে যে ঘটনাটা ওইটার কথাই বলছি, এবছর আমরা বেশি দেখছি, এবং এই ক্ষেত্রে সচেতনতা তৈরি করাটা খুব টাফ। আমি আসলে সাবধান হব কিভাবে? আমরা নর্মালি যেটা হরাইজন্টাল ক্লাউড, যে ঘন কিংবা গভীর হরাইজন্টাল ক্লাউড দেখে আমরা মনে করি যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, সেটা এবার দেখা যায়নি। এবং আসলে তো সবই জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব, এবং আমরা সেই পুরনো কথা, যদি সেই গাছ কাটা থেকে শুরু করি এবং টেম্পারেচার বৃদ্ধি কিংবা গ্রিন হাউস ইফেক্টের যে প্রবণতা, এই বিষয়টাই আসলে ঘুরে ফিরে চলে আসে। কিন্তু এখানে যে পূর্ব সংকেত, যেটা আসলে অনেকেই নেচার রিড করে বুঝে ইন্ডিজিনাস নলেজের মাধ্যমে, অথবা আমরা যারা সাধারণ ধারণা থেকে কিছুটা হলেও বুঝতে পারি, সেটা আসলে এই বছর গতকালকে সেইভাবে দেখা যায়নি। সেরকম ঘন কালো জমাটবদ্ধ উলম্ব আকৃতি কিংবা হরাইজন্টাল ক্লাউড কিন্তু আকাশে ছিল না, কিন্তু বজ্রপাত ঘটে গিয়েছে এবং সেটা মারাত্মকভাবে ঘটেছে। এটা হচ্ছে আমাদের এখন একটা শঙ্কার বিষয়, এবং এই সচেতনতা তৈরি করার বিষয়টা, মানে কোনোভাবে সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারে যে বজ্রপাত হওয়ার একটা আশঙ্কা আছে? মানে মেঘলা আকাশ দেখলে এখন সতর্ক হতে হবে, নাকি অন্য কোনো ব্যাপার আছে যে কিছু কিছু ইন্ডিকেটর আছে যেটা দেখে সাধারণ মানুষ বুঝতে পারবে যে বজ্রপাত হওয়ার একটা আশঙ্কা আছে? গতকালকের ঘটনাটাই যদি অ্যানালাইসিস করি, তাহলে এখন মেঘলা আকাশ দেখে আমাদের অবশ্যই সচেতনমূলক কিছু কর্মকাণ্ডে চলে যেতে হবে। এবং অ্যাকচুয়ালি বজ্রপাত ঘটে কিন্তু 30 থেকে 45 মিনিট, এই বজ্রঝড়ের সময়কাল। এই সময়টা আসলে বাড়ির বাইরে যাতে আমরা না যাই, সেই বিষয়টা প্রাথমিকভাবে মানতে হবে, কিংবা খোলা জায়গায় থাকলে অন্তত কনক্রিটের কোনো ছাউনির নিচে চলে আসা খুবই জরুরি, যেহেতু এখন নেচার রিড করা পসিবল হচ্ছে না। এবং আমরা জলবায়ু পরিবর্তন কিন্তু এটাই বলে যে সাধারণত যেটা ঘটে থাকে সেই স্বাভাবিক ঘটনাগুলোর বাইরে কিছু একটা ঘটে যাচ্ছে, মানে অস্বাভাবিকভাবে কিছু একটা হবে। জি, গতকালকের বিষয়টা এরকমই একটা সিম্বল শো করে।
জি, ডক্টর আঞ্জুম তাসনুভা, আরেকটা ব্যাপার, এই যে আপনিও বলছিলেন যে বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন কৃষক। এখন কৃষকদেরকে তো খোলা মাঠে কাজ করতে হয়, মানে মানে আমরা যদি বড় গাছের কথা বলি শেল্টারের জন্য, সেই গাছও তো অনেক দূরে থাকে। সেই ক্ষেত্রে কৃষককে সেভ করার জন্য বিকল্প কোনো উপায় বা পদ্ধতি আছে কিনা, বা কি করা যেতে পারে কৃষকের জন্য? কৃষকের মারা যাওয়ার পিছনে মেনলি 3টা বিষয় কাজ করে। একটা হচ্ছে উনি খোলা জায়গায় অবস্থান করছেন, দ্বিতীয়ত ওনার হাতে অথবা ওনার আশেপাশে ধাতব কোনো যন্ত্র অথবা কাস্তে যেটা দিয়ে ধান কাটা হয় এই জাতীয় জিনিস থাকছে, এবং তৃতীয়ত হয়তোবা উনি পানির সাথে সংশ্লিষ্ট, পানিতে নেমে কিছু করছেন। এবং আমরা জানি যে পানি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এবং এই বিষয়টা তাদের সচেতনতার মধ্যে আনতে হবে। এবং আপাতত বিজ্ঞানীরা মনে করছেন যে এই যে ফিল্ডে, মানে কৃষি জমিতে বজ্র নিরোধক কোনো দ্বন্দ্ব স্থাপন করে এই অবস্থাটা থেকে মুক্তি পাওয়া যায় নাকি, এটা এখন আলোচনায় আসছে। জি, ধন্যবাদ ডক্টর আঞ্জুম তাসনুভা। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কুমিল্লা জেলা সভাপতি ডক্টর মসলুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। জি, ডক্টর মসলুদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব, আপনারা তো মাঠ পর্যায়ের মানে ঘটনাগুলো জানেন। এই যে রিসেন্ট যে বজ্রপাত হচ্ছে, আমরা মানে একটা পরিসংখ্যান পাচ্ছি যে কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক মারা যাচ্ছেন। এটা তো খুবই দুঃখজনক। আমরা কৃষকদের জন্য কি করতে পারি বা কি করতে পারে সরকার যাতে এই বিপদে কৃষক না পড়ে? এর জন্য শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা কোনো কিছু তো আসলে আমাদের নাই, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো সময়ই বজ্রপাত সাধারণত কিন্তু বৃষ্টির সঙ্গে, মেঘের সঙ্গে জড়িত থাকে। মেঘে মেঘে ঘর্ষণের ফলেই বজ্রপাত তৈরি হয়, এবং এই বজ্রপাতটা ঘটে সাধারণত আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে। অতএব কৃষকের খেয়াল রাখা উচিত, খোলা মাঠে আকাশ মেঘাচ্ছন্ন হলে আর খোলা মাঠে কাজ করা উচিত না। আর সাধারণ শ্রমিকদের জন্য সাবধানতা অবলম্বন হচ্ছে, তারা সাধারণত যদি কাজ করতে যায় খোলা আকাশের নিচে কাজ না করে অন্তত পক্ষে আমার মনে হয় একটা গাছের নিচে বা একটা ঘরে বসে বা আপনার ছানির একটা ছাউনি দিয়ে ছাউনির নিচে কাজ করা উচিত। আর যারা গৃহে বসবাস করে তাদের জন্য একটা সুন্দর সাবধানতা আছে। আপনার বজ্রপাত প্রতিরোধক আমরা সবসময় আগে ব্যবহার করতাম। এখন যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে বা ঘরগুলো তৈরি হচ্ছে, বজ্রপাত প্রতিরোধক আর এখন তৈরি করে না। একটা বজ্রপাত প্রতিরোধকে একটা বিরাট রড দিয়ে সেটাকে 3-4 ভাগ করে তারে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই বজ্রপাতের যে শক্তিগুলো এটা অ্যাবজর্ব করতে পারে এবং এটা দিয়ে আর্থিং হয়ে যেতে পারে। অতএব মানুষ সেখান থেকে সেফটি পেয়ে যেতে পারে। সেই রকম সেফটি আমার মনে হয় থাকা উচিত, কারণ আমরা এমন একটা অবস্থানে আছি, আমাদের এই দেশটাই আসলে বজ্রপাত পূর্ণ এলাকায়। অতএব এইখানে বজ্রপাত হবেই। এখন একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে আসলে ওইখানে আমরা বড় বড় গাছগুলো এখন আর থাকে না, গাছ কেটে আমরা এলাকা শূন্য করতে ফেলেছি। আর এইখানে আসলে গাছ লাগানো উচিত। আগে বলতো যে তাল গাছই আসলে বজ্রপাতকে আসলে সাধারণত প্রতিরোধ করে, সেই তাল গাছও আমরা মনে হয় লাগাচ্ছি না। এবং এই তাল গাছগুলো লাগানোর জন্য একবার সরকারিভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন আবার এটা বন্ধ হয়ে গিয়েছে। এটা এমনিই দেরিতে হয়। সাধারণত আমরা বলি মানে দাদাই যদি লাগায় গাছ, তাহলে ছেলে বলে দেখে আর তাল খেতে পারে নাকি মানুষরা। অতএব নাতিরা তাহলে এই তাল গাছ লাগাইলে পরেও অনেক দেরি হয় গাছটা বর্ধিত হওয়ার জন্য। অতএব সেই জন্য তাড়াতাড়ি আমার মনে হয় সবাই ইদানিং একটা ভালো প্রোগ্রাম করা উচিত। কারণ কৃষকরা মাঠে কাজ করতে পারতেছে না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে বজ্রপাতে প্রাণহানি হচ্ছে।
এবং জি। প্রাণহানির মানে যদি, প্রাকৃতিক যে প্রতিরোধ প্রতিরোধের করতে হয়, ব্যাপারগুলো আছে তাহলে সেগুলো নিয়ে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোসলেউদ্দিন আহমেদ, ধন্যবাদ ডক্টর আঞ্জুম তাসনুভা আজকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।